এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে, এসেই তারা দাবি করা শুরু করেছে যে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি, আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি, আমরাই অমুক করেছি, আমরাই তমুক করেছি, অতএব সবকিছু আমাদের হাতে থাকবে, আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে, আমরাই দেশ গড়ব, এরকম কথা এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে। এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এদিকে একবার তাকাও নাই, যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি। এখন সেটাকে বড় দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে। এই দল গঠনের পেছনে সরকারি ভূমিকা আছে। যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি। সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো শেকড় নাই, যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই, যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম, উনি বলেছেন যে ওনার ব্যাংকে 6 মাসে মাত্র 10 লাখ টাকা ঢুকেছে, ওনার এখন মাত্র 1 লাখ টাকার স্থিতি আছে। একটা 2 লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে। 2 লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন? কত কোটি টাকা ব্যয় হয়? টাকাটা কোথেকে আসবে? এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে বোঝান ভাই। এই প্রসঙ্গে যদি আরেকটু আসি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে 26 ফেব্রুয়ারি এবং বৈষম্যের অভিযোগ রয়েছে, হাতাহাতি, কমিটি নিয়ে প্রতিযোগিতা, এবং যারা একসাথে, আমার প্রশ্নটা হলো যারা একসাথে জুলাইয়ে রাজপথে ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি? এটাই তো মূল কথা। এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে, আমি 2-3টা কারণ বলি আপনাকে। প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা। তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি, আমি নেতা হই, আমার প্রাপ্তিযোগটা আমার খুব স্মুথ হবে। প্রাপ্তিযোগটা কি ধরনের? আমি এই জাতীয় কি এটার নাম করছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে, আমি যদি এই দলের প্রধান হই, আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো, আমি যে কোনো সময় তদবির করতে পারবো, আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি, আমি সেক্রেটারি। মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য 1-1.5 কোটি টাকা ইজিলি সবাই খরচ করতে পারতো। কেন বলেন কেন? কারণটা হলো যে এই টাকাটা আবার উঠে আসবে 6 মাসের মধ্যেই। আমি যদি বলি যে 5 তারিখের আগে যে নাহিদ ইসলাম, তাকে আসলে তার কথাই কিন্তু সবাই মেনেছিল। এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস, এখন কার নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন, প্রধান হচ্ছেন, তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো আপনি কি মনে করেন? এটা বলা না বড় কঠিন, কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই, আমি কি করে প্রমাণ করব? আমি বললাম জনপ্রিয়তা আছে, সেটাই আমি কি করে প্রমাণ করব? এটা তো বলা বড় কঠিন। তবে একটা জিনিস হলো কি, উনি কালকে একটা ভালো কাজ করেছেন। উনি দেখলাম যে হিসাব দিয়েছেন, ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবটা দেওয়া তো আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে, তাই না? কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরো কিছু দেন, আরো কিছু কি দেন। উনি 6 মাস টাকা দায়িত্বে ছিলেন, এই 6 মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন, এটা আমি আশা করবো। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টা দেন একজন। তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন। অপকর্ম শিরোনাম হলো কোনটা, মানে সবচেয়ে শিরোমণি কোনটা, সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে, একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে। উনি করেছেন, উনি করে ওনার বাহাদুরিটা দেখিয়েছেন। কিন্তু এত দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। ওনার কাছে আমি দাবি করবো উনি যেন বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে, জাতির কি লাভ হয়েছে, অথবা মিডিয়ার কি লাভ হয়েছে। ওই যদি বলতে না পারেন তাহলে তো আমার ব্যর্থতা। দেখেন যিনি প্রশ্ন করেছেন আমরা আওয়ামী লীগের বা কপিকে আমদানি করছি কিনা, অথবা তাদেরকে পাচ্ছে কিনা উপহার হিসাবে, এই যে কথাটা উনি বলেছেন, উনি কেন বললেন? আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন। তো ওনার সঙ্গে তো সার্জিস আলমের কোনো ব্যক্তিগত সত্যতা নাই। সার্জিস আলম কি ওনার পাকা ধানে যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই। তাহলে উনি ওনার কেন মনে হলো? এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না, যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ, আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ। উনি কিন্তু তুলনা করলেন। উনি যদি আপনি বলবেন না উনি আওয়ামী লীগের লোক, তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তুলনা করতেন না। ওনার কাছে তো আওয়ামী লীগের নেতারা ভালো, যদি আওয়ামী লীগের লোক হইতো।
তো উনি তো আওয়ামী লীগের লোকটা ভাই, যতটুকু আমি বুঝতে পারলাম। তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন? মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, পতন ঘটানোর পর তারপর বলছে অবাক করতে, আমরা কাকে আনলাম? আমরা কাকে আনলাম? যারা এলো তারা কি নতুন কিছু এলো? সার্জিস আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন ভাই, ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন, মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা, সেটা আমরা ভিডিওতে দেখি অনলাইনে। তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন, তারপর সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে সে এখন এখানে আসছেন। তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে? নাও হতে পারে। হয়তো উনি যে বলতেছেন উনি তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে। আমি জানি না উনি কি আচরণ, কোন আচরণ দেখে বলছেন, কিন্তু আছে তো এদের মধ্যে সে অধ্যত্ত তো আছে। আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে মন চায়, চায় না তো। তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসবো, বা রাজনৈতিক দলের চ্যালেঞ্জ কি থাকতে পারে? চ্যালেঞ্জ এদেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে, এদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। শুনেন, মানুষ অধ্যত্ত পছন্দ করে না, এগুলো প্রথম কথা। আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, একে বাতিল করো, এরে বাদ দাও, এরে ছুঁড়ে ফেলো, এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না। এরা প্রথমে এসে কি করলো? সংবিধান মানি না, বঙ্গবন্ধু মানি না, ৭ই মার্চ মানি না, সব মানি না। এটা তো মানি না কোম্পানি হয়ে গেছে। তো সেই বাড়াবাড়ি যেটা হয়েছে, সেই বাড়াবাড়ি আমরা আবার রিপিট দেখতে চাই না। আমরা এটা কোনো অবস্থায় আবার রিপিট দেখতে চাই না। কিন্তু বুঝতে হবে এই জনগণ আসলে কি চায়। জনগণ অধ্যত্ত পছন্দ করে না, জনগণ অপমান পছন্দ করে না। শেখ হাসিনা মানুষকে অপমান করছে, শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে। এই অনেকদিন দেখলাম এক জায়গায় একটা ফেসবুকে একজন লিখতেছে যে রমজান মাস আসতেছে, আমরা আমাদের আপারে খুব মিস করতেছি, এখন আমাদের ওই আপনার দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে? এগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে, ওনাকে নিয়ে হাসি তামসা হচ্ছে। এগুলো তো উনি ক্রিয়েট করেছেন। এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দায়ী না, যিনি এই রেসিপি দিতেন তিনি দায়ী। তিনি মনে করেছেন আমার কোনো শেষ নাই, আমি অনন্তকাল থাকবো। তো অনন্তকাল এবার এরা যদি মনে করে যে আমাদের উপরে কি আছে, আমরা যা বলবো তাই হবে, কালকে বললো ওই ভবন ভাঙো, ভাঙা হয়ে গেল, ও আমি কত পাওয়ারফুল। তো এরা যারা ভাবে এরা শেষ আছে ভাই। তো এরা এই দলটা, এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি। এরা, আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। এই ছাত্ররা দল করতে চায় নাই, উনি বলেছেন তোমরা দল করো, বলেছেন না? বলেছেন তো, উনি ফিনান্সিয়াল টাইমসের সাথে পডকাস্টে বলেছেন। আমি তাদেরকে বললাম তোমার দল করো, ও বললো যে আমাদের তো কেউ চেনে না। আমি বললাম যে না, তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে। উনি ভারতীয় দল করতে বলেছেন, এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি ওনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা, তুমি যে দলটাকে হ্যান্ডেল করো। তবে সবাই জানে এটা ওনার দল, ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না, দেওয়ার মতন কোনো অভাব নেই দেশে। যারা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে। এই সরকার আসার পর দেখলাম 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। তার মধ্যে এক সালমান রহমান স্যার, আর কেউ গ্রেপ্তার হয়েছে হয় নাই তো? কি কারণে? কেউ কেউ বিদেশে পালাই গেছে, কেউ কেউ দেশেই আছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের, বরং চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো, হয়ে যাচ্ছে কাজ, হয়ে যাচ্ছে কাজ। 2 লাখ লোকের একটা সমাবেশ করে দেবে ভাই, এটা মামার বাড়ি আবদার না যে মামার বাড়িতে 10 জন বন্ধু নিয়ে গেলাম, মামা একটা খাসি জবাই করে আমাদের খাওয়াই দিল, মামা খুব আদর করে। এটা ওই জিনিস না। টাকাটা কোথেকে আসে? টাকা কি ভূতে জোগায়? অনেক ব্যবসায়ী অফিসে, বড় ব্যবসায়ী অফিসে আমাদের সমন্বয়কদের যাতায়াত আছে, শুনেছি এগুলি কথাবার্তা। কাজে এগুলো কিন্তু ভাই নানাভাবে ঘটে, কাজে সেখানে টাকা দেওয়া লাগে না, টাকা অটোমেটিক এসে যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী 2 জন এখন রয়ে গেছে ক্যাবিনেটে, তারা কি সহায়তা করেন রয়ে গেছে? উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন, আমিও ওনার সঙ্গে একমত। আমি এভাবেই মনে করি। 2 জনের একজন আছে কোথায়? এলজিআরডি মিনিস্ট্রির, মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এলজিআরডি মিনিস্ট্রি, কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে, যাকে ইচ্ছা তাকে প্রশাসক পায়। যেমন ধরেন একটা উদাহরণ বলি আপনাকে, ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে, ওনার কি যোগ্যতা? ওনার কি যোগ্যতা? উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোন প্রশাসকের দায়িত্ব পালন করছেন? উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যান হয়েছেন? ওনার একটা এনজিও আছে, সেই এনজিওটা করবো, তাও অত বড় কোনো এনজিও না, দেশ জুড়ে বড় কোনো, উনি কি বিশাল কোনো সংগঠক? তাও তো না, উনি একজন বিতর্কিত এনজিও করবি, তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল। কেন? আমার পছন্দ, আমি বানাই দিলাম,
উপদেশটা কি বলে? তারা ইচ্ছা করলে পারে। কোথায় পাচ্ছেন আপনি ইচ্ছা করলে পারেন যে? কোথায়? কোন জায়গায়? তার পাশে থেকে দেখলাম ইন্টারভিউ, প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি। আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না। আপনারা যেটা বসাইছেন জনগণের টাকা নয় ছয় করার কোনো অধিকার আপনাদের দেওয়া হয় নাই। মাথায় রাখতে হবে এই দিন না, আরো দিন আছে। এই জিনিসটা সে কাছে মাথায় রাখে নাই, এই জন্য আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে। যে আহতদেরকে রাস্তায় কেন নামতে হয়েছে, এটা তো বেসিক কোশ্চেন। আন্দোলনে তাদের চেয়ে অবদান কাদের বেশি? একমাত্র যারা মারা গেছে তাদের বেশি। যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি, মানে একমাত্র আহতদের চেয়ে। আর তারপরে আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন? অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন? আপনি বলবেন চিকিৎসা দিয়ে দিচ্ছি, কিন্তু তারা তো হ্যাপি হচ্ছে না। কেন হচ্ছে না? এই দায়িত্ব আপনার নিতে হবে না? তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম? কোন উপদেষ্টা তো কারো শরীরে কোনো গুলি লাগছে শুনি নাই, কেউ তো আহত হন নাই। আহত হন নাই তো, এটা তো আহত হয়েছে ভাই, একজন লোক চোখ দিয়ে দিচ্ছে, তার চেয়ে বেশি স্যাক্রিফাইস কি প্রদান করতে হবে? পারেন না কেন? এটা যে লাখ লাখ লোক দেখি এখানে, এই অল্প কজন লোকের ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন? তাহলে পুরো জাতি ট্রিটমেন্ট আপনি কেন করবেন? যে ডিসেম্বরের নির্বাচন এবং 28 ফেব্রুয়ারি এটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, হাতে 10 মাসের মতো সময়, হয়তো আরো একটু কম সময় তারা পাচ্ছে। এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন, বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে? গোছাতে পারবে না মানে কি? প্রার্থী দেওয়া, সব আসনে প্রার্থী দেওয়া, এটা খুব একটা অসম্ভব ব্যাপার না। কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে, নির্বাচনী আসনে ওইটা প্রচুর লোক আছে। এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না। যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছু টাকা পয়সা খরচ করেন না কেন, কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে। যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন, যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি এই প্রয়োগকৃত ভোটারদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয়, বিচারে আনা হয়, ফলাফল প্রকাশ যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি। আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না। আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল, বিএনপি, বিএনএম এদের মতোই হবে। আমার মনে হয় না তারা খুব বেশি 2-1টা আসন পাবে কিনা আমার সন্দেহ। এবার তো এটা নিয়ে আপনার সাথে আগেই আলাপ করলাম যে এটা আসলে ডক্টর ইউনূসের সরকার হচ্ছে। ডক্টর ইউনূসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ, উনি আগে একবার ট্রাই করেছিলেন, হয় নাই। এবার একটা সুযোগ পাইছে, কেন করবে না? উনি সেই খায়েশ পূরণ করেছেন। উনি যদি এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না। আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই। এই দলটা তো নিরপেক্ষ সরকার নয়। তো এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান, এবং এই দলের যে ক্যারেক্টার, এই দলের যে লোকজন, এদেরই মধ্যে দুইজন সরকারের পার্ট হয়ে বসে আছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত দুজনের ভূমিকা কি থাকবে? আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুইয়া যিনি আছেন, আসিফ মাহমুদ, তারা কি চাইবে বিএনপি ইলেকশন জিতুক? তারা চাইবে যে এরা জিতুক, স্টুডেন্টরা জিতুক, জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক, এটা চাইবে। তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনূস যিনি নাকি এই দল করার জন্য উৎসাহ দিয়েছেন, তার এদেরকে একটা পক্ষপাত থাকবে না? থাকবে। নির্বাচনের সময় কি এই পক্ষপাতটা আরো স্পষ্ট হবে না? হইতে বাধ্য। ওনারা বলবেন যে না আমরা নিরপেক্ষ থাকবো, এরকম নিরপেক্ষ থাকার কথা শেখ হাসিনা বলছিল। ওদের কি আসে যায়? কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কে কি করলো। এটা বলছে আমি নিরপেক্ষ, কিন্তু আপনি আমাদের তোমার দল করো, তোমরা সম্ভাবনাময়, তোমরা এই করবা, তাহলে আপনি যদি বলেন তখন তো আপনি নিরপেক্ষ থাকবেন না। এবং আমি মনে করি এই সরকারের, এই ডক্টর ইউনূসের যে সরকার আছে, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের কোন রকম নৈতিক অধিকার নাই।